আজকে বিসিএস পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইন্টারেস্টিং, খুবই ইনফরমেটিভ। কারণ এমন একটা টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে টপিকটা একদিক থেকে যেমন ওয়ার্ল্ড পলিটিক্স, জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস সবকিছুকেই গত প্রায় 70 বছর ধরে এই টপিকটা ডমিনেট করে যাচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো টিভি চ্যানেলে বা নিউজ পেপারে অবশ্যই এই টপিকটা কোনো না কোনোভাবে আলোচনায় চলে আসে। তো আমরা আজকে সেই টপিকটা নিয়ে কথা বলবো। ইয়েস, দ্যাট টপিক ইজ ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন প্রবলেম বা ইসরায়েল ও ফিলিস্তিন সমস্যা। আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দুটি জায়গার নাম, দুটি দেশের নাম, যাদেরকে নিয়েই আসলে সমস্যা, যারাই গত 70 বছর ধরে বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিসকোর্সকে ডমিনেট করছে। তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। ইন্টারেস্টিংলি পৃথিবীতে এমন কোনো কান্ট্রি নাই যেই কান্ট্রির সিভিল সার্ভিস এক্সামে বা সরকারি চাকরির পরীক্ষায় এই টপিকটা ইসরায়েল এবং ফিলিস্তিন সমস্যা নিয়ে কোনো না কোনো প্রশ্ন বা কোনো না কোনো কোয়ারিজ না থাকে। তো সেইটা নিয়েই আমি আজকে আসলে আমরা আমাদের আজকের আলোচনাটা সাজিয়েছি। যারা বিসিএস পরীক্ষায় ভালো করতে চান, প্রিলিমিনারিতে ভালো করে শিখতে চান, তারপর লিখিত পরীক্ষা এন্ড দেন ভাইভা, সবকিছু মিলিয়ে যদি একটা ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে ইসরায়েল এবং প্যালেস্টাইন প্রবলেমের উপরে আপনার একটা ভালো দখল থাকা বা একটা মাস্টারি থাকাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। তো আমরা আজকের ক্লাসে অবশ্যই বরাবরের মতোই সব সময়ের জন্যই যেভাবে আমরা ডিসকাস করি বিভিন্ন সিম্পলিফাইড ভার্সন দিয়ে, গল্পের মাধ্যমে, সেভাবেই আমরা আজকেও ডিসকাস করার চেষ্টা করব। তবে আবারও বলে রাখছি, আজকের ডিসকাশন, এই ক্লাসের ডিসকাশন পুরোটাই হবে একাডেমিক ডিসকাশন। তো আমি অনেক কথা বলবো, অনেক কমেন্ট করব, যেগুলা ইট শুড নট বি টেকেন পার্সোনালি অর অ্যাজ দ্য অথবা কারো পার্সোনাল পজিশন বা কোনো দেশ, জাতি, গোষ্ঠীর পজিশন হিসেবে এটাকে কনসিডার করা যাবে না। আমরা আমাদের আলোচনার সুবিধার্থেই মেটাফর, অ্যানালজি এবং আরো অনেক কথাবার্তা আমরা শেয়ার করব। আর যে এমসিকিউ গুলোর কথা মাঝে মধ্যে চলে আসবে, আমি সেটা আপনাদেরকে রিপিট করবো এবং আপনারা সেটা অবশ্যই একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, কারণ ওই প্রশ্নগুলো আসলে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে বারবার চলে আসে। তো আমি ক্লাসটা শুরু করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এটা আসলে অনেক ইমোশনালি এবং মেন্টালি ট্যাক্সিং একটা টপিক। এটা নিয়ে যখনই আমি বা অন্য সবাই আলোচনা করেন, তখনই একটু আসলে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটা চলে আসে, কারণ আমরাও যেহেতু 1971 সালে নিষ্ঠুরতা, নির্মমতা এবং বর্বরতার শিকার হয়েছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর দ্বারা। তো সেরকমই আসলে তো আমরা তো সেই দুঃখটা কিছুটা হলেও বুঝি। তো সেই কারণে ইসরায়েল ফিলিস্তিন সমস্যাটা বারবার নিয়ে আমরা কথা বলবো, আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছোট্ট গল্পের মতো বলছি আপনাদেরকে। মনে করেন যে আপনি একটা বাড়িতে থাকেন বা আপনার কয়েকটা ঘর আছে একটা জায়গায়। তো আমি যদি এখানে একটু যাই, এই যে মনে করেন যে বাম সাইডের এই যে যে আমাদের ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে আমাদের, মনে করেন আপনি থাকছেন এবং এই সবুজ জায়গাগুলো হচ্ছে আপনার বাড়িঘর এবং এই সাদা জায়গাগুলো হচ্ছে আপনার কোনো এক প্রতিবেশীর বাড়ি। তো ওভার দ্য টাইমস কিছু বাইরের লোকজন, বাইরে থেকে কিছু লোকজন, পাওয়ারফুল ক্ষমতাধর লোকজন এসে আপনাকে বলল যে আপনার বাড়িটাকে আজকে থেকে দুই ভাগে ভাগ করতে হবে। একটা ভাগে আপনি থাকবেন, আরেকটা ভাগে আপনার প্রতিবেশীরা থাকবে। দেখেন, আপনার আগে যত বড় জায়গা ছিল, আপনার বেশি লোকজন ছিল, তাদেরকে এখানে রাখা হলো, আপনাকে এখানে দেয়া হলো, এবং সাদা জায়গাটা যেখানে অল্প কিছু মানুষ থাকতো তাদেরকে এখন পুরো জায়গাটা দিয়ে দেয়া হলো। এর পরবর্তীতে কি হলো? শুধু তাই না, যেখানে গল্প মানুষজন থাকতো, বাইরে থেকে ওই প্রতিবেশীর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকেও নিয়ে আসা হতো এবং একটা পর্যায়ে এসে 2000 সালের পরবর্তীতে, জাস্ট 50 বছর পরের ঘটনা, আজকে আপনি আপনার দেশে কাইন্ড অফ পরাধীন, পরবাসী, এরকম একটা অবস্থা। দেখেন যে সবুজ জায়গা থেকে, এই বড় জায়গা থেকে, এখানে যত বড় ছিল, এখানে এসে আপনি যে ছোট্ট কিছু জায়গায় আপনি এখন আপনার জায়গা পাচ্ছেন। এবং শুধু তাই না, প্রতিদিনই আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে মেরে ফেলা হচ্ছে, টর্চার করা হচ্ছে, বেসিক হিউম্যান রাইটস থেকে ডিনাই করা হচ্ছে, অ্যান্ড সো অন। তো এই সমস্যা, এটাই আসলে ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার সিম্পলিফাইড ভার্সন। যে সবুজ যে জায়গা, এটা হচ্ছে ফিলিস্তিনের লোকজন এখানে থাকতেন প্রথম ছবিটায়। এই যে সবুজ জায়গাটা, এখানে ফিলিস্তিনের লোকজন থাকতেন, আর সাদা জায়গাগুলো ছিল ইহুদি বসতি।
তো সেটাকে এভাবে দুই ভাগ করে দেয়া হলো। দেখেন এখানে যে সাদা জায়গাটা অর্থাৎ ইহুদিদের জায়গাটাকে কতখানি বাড়িয়ে দেয়া হলো, যদিও তো ওই সময় ওখানে বসবাসরত ইহুদিদের সংখ্যা অনেক কম ছিল এবং বাইরে থেকে যত ইহুদি ছিল সবাইকে নিয়ে আসা ওখানে। আর ফিলিস্তিনকে এই জায়গায় প্রথমে এই জায়গাটায় সীমাবদ্ধ করে দেওয়া হলো এবং আস্তে আস্তে তাদের জায়গাটাকে দখল করে আজকে এই পজিশনে আমাদেরকে ফিলিস্তিনকে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে গল্পটার সিম্পলিফাইড ভার্সন। আপনার জায়গা, আপনার বাড়ি, আপনার ঘর, সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়। অর্থাৎ ফিলিস্তিনের জায়গা, ফিলিস্তিনের জমি, তারা অনেক বছর ধরে একসাথে বাস করেছে, তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তাদের জায়গাটাকে ইসরায়েলের লোকজন দখল করে নিচ্ছে। এটাই হচ্ছে আসলে সিম্পলিফাইড মেসেজ। আর এই সমস্যাটার সমাধান কি সেটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করবো। অনেক সমাধান করার চেষ্টা হয়েছে বিভিন্ন সময়, বাট অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি ওপেনলি বলতে গেলে যেটা হয় যে এই সমস্যাটার সমাধান করাটা খুব ডিফিকাল্ট। এটা মনে হবে অনেক ইজি, কিন্তু করাটা খুবই ডিফিকাল্ট। আসলে এখানে ইসরায়েল বা ফিলিস্তিন এক পক্ষ চায় আরেক পক্ষ থাকবে না, তো সহ অবস্থানের যে জায়গাটা এটা এখানে আসছে না, তারা কেউ এটা মন থেকে মানতে পারছে না, এন্ড যার ফলেই আসলে এই প্রবলেমটা এত দূরে চলে গেছে। তো আমরা একদম খুঁটিনাটি বিস্তারিত আপনাদের সামনে এই প্রবলেমটা তুলে ধরার চেষ্টা করব। সো লেটস সি। আমরা আবারও বরাবরের মতোই অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের এই পৃথিবীর মানচিত্রটা এখানে নিয়ে আসি এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই আমাদের এতক্ষণ দিনে আমাদের ম্যাপ ক্লাসটা করে ফেলেছেন এবং ম্যাপ ক্লাসটা যে খুব জরুরি, আমরা বারবারই ম্যাপকে রেফার করবো যে কোনো ইন্টারন্যাশনাল টপিক ডিসকাস করার ক্ষেত্রে। তো এই যে ম্যাপটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, পৃথিবীর একটা ম্যাপ। তো কিছু দেশ আমরা সবুজ রং দিয়েছি এবং কিছু কোনো কালার দেওয়া হয়নি, অর্থাৎ সাদা রঙে আছে। তো একটু আমরা দেখি যে আসলে ব্যাপারটা কি। যখন একটা দেশের স্বাধীন হতে হয়, একটা স্বাধীন রাষ্ট্রের কতগুলা চারটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য থাকে। এই চারটা বৈশিষ্ট্য না থাকলে আসলে স্বাধীন হতে পারে না। যেমন আমি যদি এক নম্বরের একটা কথা বলি, সেটা হচ্ছে ভূমি। তার মানে একটা দেশ হতে হলে আপনার সবার আগে একটা জায়গা লাগবে, একটা ভূমি বা একটা ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ড লাগবে। যেমন বাংলাদেশের আমাদের একটা ওয়েল ডিফাইন্ড ভূমি আছে, ইন্ডিয়ার একটা ল্যান্ড আছে, পাকিস্তানের একটা ল্যান্ড আছে, চীনের একটা ল্যান্ড আছে, আমেরিকার একটা ল্যান্ড আছে। তো পৃথিবীতে যে 193টা দেশ, প্রত্যেকটা দেশেরই একটা স্বাধীন জায়গা আছে। এবং এই জন্য একটু খেয়াল করবেন, এটা আমরা ক্লাইমেট চেঞ্জের টপিকে আমরা নিয়ে আসবো। দেখবেন মালদ্বীপসের যে অবস্থাটা, মালদ্বীপস কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু মালদ্বীপস আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের অ্যাডভার্স ইফেক্টের কারণে মালদ্বীপস ইজ গোয়িং টু সাবমার্জ ভেরি সুন। তার মানে মালদ্বীপ পানির নিচে চলে যাবে সি লেভেল রাইজের কারণে, অর্থাৎ সমুদ্রের পানি বাড়ার কারণে। তো এরপরে কি হবে, এখন যখন পানিটা বাড়বে আস্তে আস্তে মালদ্বীপ কিন্তু পানির নিচে চলে যাবে এবং তখনই মুশকিলটা দেখা দিবে যে তখন কি আসলে মালদ্বীপ থাকবে। এই জন্যই কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন যে মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু এখন বিভিন্ন দেশে জায়গা কেনার চিন্তা ভাবনা করছে, কারণ তাদের তো একটা জমি লাগবে। আচ্ছা, তো এক নম্বর ক্রাইটেরিয়া, একটা স্বাধীন রাষ্ট্র হতে হলে ভূমি লাগবে। 2 নাম্বার হচ্ছে অবশ্যই একটা জনসংখ্যা থাকতে হবে, পপুলেশন থাকতে হবে, কারণ মানুষই যদি না থাকে তাহলে দেশ কার জন্য হবে। আমরা যদি 3 নাম্বারে যাই, 3 নাম্বার সেই রাষ্ট্রের একটা সরকার ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ ওই মানুষজন নিজেদেরকে গভর্ন করবেন, তাদের একটা গভর্নমেন্ট সিস্টেম থাকবে। এবং 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্বভৌমত্ব থাকতে হবে, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় সভরিনটি, অর্থাৎ দ্য কান্ট্রি হ্যাজ টু বি সভরিন। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ সভরিন? সভরিন মানে হচ্ছে আই রুল মাইসেলফ, অর্থাৎ আমি আমাকে শাসন করছি, আমি আমাকে চালাচ্ছি, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না। যেমন আমরা বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র, কারণ কি আমরা আমাদেরকে শাসন করছি, আমরা আমাদের দেশ চালাচ্ছি, আমরাই উই রুল আওয়ারসেলফ। 71 সালের আগে কিন্তু আমরা সার্বভৌম ছিলাম না, কারণ আমরা তখন পাকিস্তানের পরাধীন ছিলাম। 47 সালের আগে ভারতীয় উপমহাদেশ কিন্তু সার্বভৌম ছিল না, কারণ তারা তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল। তো সার্বভৌমত্ব বা সভরেন্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা দেশকে টিকে থাকার জন্য। তার মানে হচ্ছে, ধরেন আপনি যদি একটা গ্রামের কথা চিন্তা করেন, একটা এলাকার কথা চিন্তা করেন যেখানে আপনি থাকছেন, আপনাকে অন্য সবাই মেনে নিয়েছে যে আপনি ইউ আর আ সিটিজেন অর ইউ আর আ সিভিল পারসন অফ দ্যাট পার্টিকুলার ভিলেজ অর এরিয়া। এখন যদি কেউ আপনাকে সেটা না মানে, আপনাকে কিন্তু বের করে দিবে, আপনি তখন ওই গ্রামের মধ্যে আপনি তখন ওইখানে বহিরাগত হয়ে যাবেন। তো সার্বভৌমর কনসেপ্ট এটাই। এবং সার্বভৌমের সাথে যে জিনিসটা বারবার আসে সেটা হচ্ছে সার্বভৌমের মধ্যে থাকে হচ্ছে স্বীকৃতি
বা ইংরেজিতে যেটাকে বলে রেকগনিশন। তো আপনি যখন একটা দেশ স্বাধীন হলো, একটা দেশের অস্তিত্বের জন্য এই সার্বভৌমত্বর আন্ডারেই হচ্ছে রেকগনিশন, অর্থাৎ তাকে স্বীকৃতি দিতে হবে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্র স্বীকৃতি দিবে, যেমন বাংলাদেশকে পৃথিবীর সব রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। এই জন্য আমরা সার্বভৌম। আমাদের সাথে প্রত্যেকটা দেশের সম্পর্ক আছে, শুধু ইসরায়েল ছাড়া, সেটা আমরা একটু পরে ডিসকাস করবো বিস্তারিত। যেমন ভারতের সাথে সবার রিলেশন আছে, পাকিস্তানের সাথে এরকম সবার রিলেশন আছে, চীনের সাথে আছে, যুক্তরাষ্ট্রের সাথে আছে, সৌদি আরবের সাথে, প্রত্যেকটা দেশের। এটাকে বলা হচ্ছে রেকগনিশন, যে আমি আপনার অস্তিত্বকে মেনে নিলাম। আই রেকগনাইজ ইউ অ্যাজ মাই ফেলো কলিগ অর ফেলো মেম্বার। আমার সহকর্মী, সহযাত্রী, প্রতিবেশী হিসেবে আপনাকে মেনে নিচ্ছি, এটাকে বলা হয় রেকগনিশন। এবং একটু খেয়াল করলে দেখবেন এই জন্য 1971 সালের পরবর্তীতে কিন্তু আমাদের প্রধান কাজটা ছিল যে বিশ্বের অন্যান্য দেশের স্বীকৃতি বা রেকগনিশনটাকে নিয়ে আসা বা রিকগনাইজড হওয়া। এটা ছিল আমাদের অন্যতম কাজ 1971 সালে স্বাধীনতা লাভ করার পরে। তো এইখানে যে ম্যাপটা আমরা দেখেছি, এই ম্যাপে পৃথিবীতে যে টোটাল 193টা দেশ আছে, এই 193টা দেশের মধ্যে এই সবুজ রঙের যে দেশগুলা আছে, এই দেশগুলা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তারা ফিলিস্তিনের অস্তিত্বকে স্বীকার করে। আর বাকি যে দেশগুলা আছে, এই 193 দেশ সবুজ রঙের যে দেশগুলা, এটা মোটামুটি 138টা দেশ, এরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। আর বাকি যে দেশগুলা আছে সাদা রঙের, যেমন এখানে আমরা দেখছি কানাডা, এখানে আছে ইউএসএ, এখানে ইউরোপ, এইখানে আছে অস্ট্রেলিয়া, এই দেশগুলা কিন্তু আপনারা একটু যদি খেয়াল করেন, এরা কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই। তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে বিশ্বের বেশিরভাগ ক্ষমতাধর দেশ, যেমন আমেরিকা, ইউরোপের দেশগুলা, অস্ট্রেলিয়া, তারা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। তো পাওয়ারফুল এবং ধনী দেশগুলা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় নাই, কিন্তু তারা কিন্তু ইসরায়েলের পক্ষে। আর বাকি যে দেশগুলো আছে, বাকি তারা সবাই চাচ্ছে যে ফিলিস্তিন থাকুক, ফিলিস্তিন থাকবে, ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকবে। এই হচ্ছে অবস্থাটা। এবং আমরা বাংলাদেশের কি অবস্থা আমরা একটু দেখি, যে বাংলাদেশের আসলে পজিশনটা কি ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে। তো খুব ইন্টারেস্টিংলি এবং আমরা প্রাউডলি এটা বলতে পারি যে আমাদের বাংলাদেশের সাথে পৃথিবীর সব দেশের সম্পর্ক আছে, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। তো ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই। সো ট্রেড রিলেশন, ইকোনমিক রিলেশন, ডিপ্লোম্যাটিক রিলেশন, সোশ্যাল রিলেশন, কালচার রিলেশন, স্পোর্টস রিলেশন, হোয়াট এভার ইউ সে, আমাদের ইসরায়েলের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। এবং বাংলাদেশ যে জেনারেল পাসপোর্ট আছে আমাদের, সেই পাসপোর্টে কিন্তু এখানে লিখে দেয়া থাকে নিচে যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। তার মানে হচ্ছে ইসরায়েল ছাড়া পৃথিবীর অন্য সব দেশেই আমাদের এই পাসপোর্টটা ভ্যালিড। তো আমরা প্রাউডলি বলি যে আমাদের পাসপোর্ট ইসরায়েলে ভ্যালিড না, কারণ ইসরায়েলের সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নাই। সো বিসিএস পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন দেশের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই বা ডিপ্লোম্যাটিক রিলেশন নাই বা কোনো রিলেশন নাই, সেটা হচ্ছে ইসরায়েল ইজ দ্য রাইট অ্যান্সার। এটার কারণটা কি? কারণটা হচ্ছে বাংলাদেশ ফিলিস্তিনের একটা স্বাধীন ভূখণ্ডের পক্ষে সবসময় থাকে, এবং বাংলাদেশ চায় যে ফিলিস্তিন এবং মসজিদুল আকসা যেটা জেরুজালেমে আছে, এটার অখণ্ডতা রক্ষা হোক। এবং এটাই বাংলাদেশ সবসময় চেয়ে এসছে, কারণ আমরা নিজেরাও 71 সালের আগে, 71 সালের 16 ডিসেম্বর পর্যন্ত আমরা বিভিন্নভাবে শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং নির্যাতিত হয়েছি পাকিস্তান আর্মি দ্বারা। তো সেই কারণেই আমরা জানি যে এই কষ্টটা কত, একটা স্বাধীন সার্বভৌম দেশের আকাঙ্ক্ষা, চাহিদা, তীব্রতা, সেটা আমরা জানি। এই জন্যই বাংলাদেশ সরকারের পজিশন হচ্ছে আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না এবং ইসরায়েলের সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই। তো এইটা আপনারা একটু খেয়াল রাখবেন যে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক নাই। আরেকটা কথা অনেক সময় আসে, সেই দেশটার নাম হচ্ছে তাইওয়ান। তাইওয়ানের ক্ষেত্রে ব্যাপারটা কি? তাইওয়ান চায়নার অধীনে একটা দেশ। এটা আমরা বাংলাদেশ সবসময় বলে যে তাইওয়ান ইজ আ পার্ট অফ চায়না, এবং বাংলাদেশ তাইওয়ানকে চায়নার অংশ মনে করে। এই জন্য তাইওয়ানের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। তো আমি যদি এখানে লিখি কূটনৈতিক সম্পর্ক আমাদের ওদের সাথে নাই, কিন্তু আমাদের তাইওয়ানের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে। তো এটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবেন। বাংলাদেশ
চীনের অখণ্ডতায় বিশ্বাস করে, বাংলাদেশ বিশ্বাস করে তাইওয়ান চীনের একটা অংশ, এবং সেই কারণেই তাইওয়ানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই। আমরা চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক, এবং তাইওয়ান ইজ এ পার্ট অফ চায়না, কিন্তু তাইওয়ানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে। তো এই জিনিসটা একটু ভালো করে আপনারা খেয়াল রাখবেন। তো আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি, যে আমরা এখন একটু আস্তে আস্তে ন্যারো ডাউন করে ম্যাপে ঢুকে যাব ইসরায়েল প্যালেস্টাইন জায়গাগুলো কোথায়। তো এই যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, অলরেডি আপনারা জানেন যে এশিয়া কোথায়। এই জায়গাটা এশিয়া আপনারা জানেন, এটা অস্ট্রেলিয়া, এটা আফ্রিকা, এটা আমেরিকা, এটা সাউথ আমেরিকা, এটা ইউরোপ। তো দেখেন এই পুরা পৃথিবীর মধ্যে এই সেন্টারের এই জায়গাটায় হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন। ইসরায়েল এবং প্যালেস্টাইন এই জায়গাটাতে। তো চিন্তা করেন, এটাকে খুঁজে পাওয়া কষ্ট, বাংলাদেশের থেকেও আয়তনে ছোট। এই জায়গাটা নিয়েই এত ঝামেলা, এত কথাবার্তা। তো আমরা একটু এই জায়গাটাকে আরেকটু বিশ্লেষণ করবো। তো আমরা অ্যাজ ইউজুয়াল ম্যাপটাকে এখন ব্ল্যাঙ্ক করে দিয়েছি। তো এইখানে যদি আমি যাই, এই জায়গাটা হচ্ছে ইরান। ম্যাপটা আপনারা অলরেডি জানেন, এই জিনিসগুলো আমাদের আগের ক্লাসগুলো থেকে আপনারা জেনে গিয়েছেন অলরেডি। এটা সৌদি আরেবিয়া, এইটা হচ্ছে ইরাক, আমি আই দিয়ে লিখছি, এটা জর্ডান, এইটা হচ্ছে সিরিয়া, আর এইটা হচ্ছে ইজিপ্ট, আর এইখানে হচ্ছে আমাদের ইসরায়েল আর প্যালেস্টাইন এই জায়গাটায়। সো দেখতেই পাচ্ছেন কত ছোট একটা জায়গা সারা পৃথিবীর প্রবলেম তৈরি করেছে, এবং এই জন্য কিন্তু ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার বা ক্যান্সার অফ মিডল ইস্ট। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, যে কোন জায়গাকে বা কোন দেশকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলা হয়। এটা অনেক স্কলাররা এটা বলে থাকেন। তো আমরা এখন ম্যাপে যাচ্ছি আস্তে আস্তে। এটা হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের ম্যাপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে টার্কি, যেটা ইউরোপ আর এশিয়ার মাঝামাঝি পড়েছে। একটা পার্ট পড়েছে ইউরোপে, এখান থেকে ইউরোপে পড়েছে, আর বাকি পার্ট থেকে এশিয়ায় পড়েছে। আর এইটা হচ্ছে এশিয়া আর আফ্রিকার বাউন্ডারি, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে মিশর, এই যে এই দেশটা মিশর, ইজিপ্ট বা মিশর, যেটাকে বাংলায় বলে মিশর, ইংরেজিতে বলে ইজিপ্ট। এই যে আমাদের সৌদি আরেবিয়া, এখানে সিরিয়া, এখানে জর্ডান, এখানে লেবানন, আর এই জায়গাটা হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, আর এইটা হচ্ছে রেড সি। আপনারা এই জায়গাগুলো অলরেডি জানেন। এবং এখানে হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন এই জায়গাটায়। তো আমরা আরেকটু যদি জুমিং করি তাহলে আপনারা দেখতে পারবেন। ক্ল্যারিটির জন্য আবার একটু দেখি। তো এইটা হচ্ছে সৌদি আরব, এখানে হচ্ছে ইরাক, এইখানে হচ্ছে জর্ডান, এখানে হচ্ছে সিরিয়া, এইখানে এই ছোট্ট দেশটা হচ্ছে লেবানন, এইটা হচ্ছে টার্কি, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর, এটা হচ্ছে ইজিপ্ট বা মিশর, আর এই পার্টটা হচ্ছে আমাদের আজকের ডিসকাশন পয়েন্ট, ইসরায়েল এবং প্যালেস্টাইন। একটু একটা জিনিস খেয়াল রাখবেন, যে মুসলিমদের প্রথম কেবলা ছিল জেরুজালেমে, মসজিদুল আকসার দিকে তারা নামাজ পড়তো। এবং জেরুজালেম কিন্তু ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম তিনটা ধর্মের জন্যই খুবই পবিত্র জায়গা। তারা এই তিনটা ধর্মে কিন্তু এই জায়গাটাকে খুবই রেসপেক্ট করে। তো তারা তখন মুসলিমরা এই জেরুজালেমের দিকে বা মসজিদুল আকসা, জেরুজালেমে যেটা অবস্থিত সেদিকে মুখ করে নামাজ পড়তো। আর পরবর্তীতে তাদের কিবলাটা চেঞ্জ হয়ে যায় কাবার দিকে, এবং কাবা আপনারা জানেন মক্কাতে অবস্থিত, এবং মক্কার অবস্থান কিন্তু এইখানে কোনো একটা জায়গায়, এই জায়গায় মক্কা, এইখানে হচ্ছে মক্কা, এবং এখানে কোনো একটা জায়গায় মদিনা, একটু উত্তর দিকে মদিনা, এবং এখানে জেরুজালেম। আর এই যে এশিয়া এবং আফ্রিকার মাঝখানে যে জায়গাটা, এটাকে বলা হয় রেড সি বা লোহিত সাগর, যেটা সৌদি আরব ইজিপ্টকে আলাদা করছে বা এশিয়া এবং আফ্রিকাকে আলাদা করছে। আমরা যদি একবার একটু ডিটেলসে যাই ম্যাপটার দিকে আরেকবার, এখানে যে নীল জায়গাটা আছে এটা হচ্ছে ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি, আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে ইসরায়েলের সাথে মিশরের বর্ডার, আপনারা দেখেন। এইটা হচ্ছে জর্ডানের সাথে বর্ডার, আর এই পার্টটাতে এভাবে, এটা হচ্ছে ম্যাপটা আমরা একটু দেখলাম। এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা ম্যাপটা নিয়ে কথা বলছি, একটু দেখবেন যে মিশরের সাথে ইসরায়েলের কিন্তু এই যে একটা লম্বা লাইনের মতো বর্ডার, বেশ বড়। এইখানে একটা ছোট্ট গালফ বা উপসাগর বলতে পারেন আছে, এই যে পার্টটা নীল রঙের,
এইটা হচ্ছে গালফ অফ আকাবা। তো এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখেন যে গালফ অফ আকাবা প্রশ্ন আসতে পারে বিশেষ পরীক্ষায় যে গালফ অফ আকাবা কোথায় অবস্থিত। এটা কিন্তু এশিয়ার মধ্যে, এশিয়া এবং আফ্রিকাকে কিন্তু আলাদা করতে দেখেন, এটাও কিন্তু আলাদা একটা পয়েন্ট, রাইট? আচ্ছা, এখন ইসরায়েল কিন্তু এইটা গালফ অফ আকাবা, এখান দিয়ে কিন্তু তার বেশ মিলিটারি প্রেজেন্সও কিন্তু আছে, এবং এইখানে নিচে এখানে একটা দ্বীপ আছে, এই দ্বীপটার নাম হচ্ছে তিরান, তিরান দ্বীপ বা তিরান আইল্যান্ড, এবং এই জায়গায় একটা স্ট্রেট বা প্রণালী আছে এই জায়গাটায়, এই প্রণালীটার নাম হচ্ছে তিরান প্রণালী, তিরান স্ট্রেট। আর তো তিরান স্ট্রেটটা হচ্ছে এই ইজিপ্টের এই এইখানে নিচে, এবং এটা খেয়াল করবেন এই জায়গাটার নাম কিন্তু সিনাই উপত্যকা, সিনাই, ইসরায়েলের সাথে যে বর্ডারের এখানে এই মিশরের এই জায়গাটার নাম হচ্ছে সিনাই দ্বীপ, সিনাই, সিনাই উপত্যকা বলতে পারেন, ঠিক আছে, বা সিনাই অঞ্চল। আর আমরা যেটার নাম অনেকবার শুনেছি যে সুয়েজ খাল, সুয়েজ কানাল, এইটাই কিন্তু এই যে সুয়েজ, গালফ অফ সুয়েজ, একটু দেখেন এই যে এটা সুয়েজ, এই জায়গাটার নাম, এটা কিন্তু সুয়েজ উপসাগর, গালফ অফ সুয়েজ বলতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে ম্যাপটা। আমরা এবার ইসরায়েল আর প্যালেস্টাইনের ভিতরে ঢুকবো। তো আমরা যদি দেখি এখানে অ্যাশ কালারের যে জায়গাটা আছে, এই পুরা জায়গাটাই আসলে একসময় প্যালেস্টাইনের ছিল, এখন সেটা ইসরায়েলের দখলে। তো এই অ্যাশ কালারের মধ্যে দেখেন এই যে অংশটুকু আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটুকুকে বলা হয়, এই অংশটুকু আর এই পাশে এই অংশটুকু, এই দুইটা জায়গাকে বলা হচ্ছে এখন প্যালেস্টাইনের বা ফিলিস্তিনের লোকজন থাকে। আচ্ছা, বারবার একটা কথা বলছি, প্যালেস্টাইন না ফিলিস্তিন? প্যালেস্টাইন হচ্ছে ইংলিশে প্যালেস্টাইন বলা হয়, আর বাংলায় বা আরবিতে বলা হচ্ছে ফিলিস্তিন। তো আসলে একই, প্যালেস্টাইন ফিলিস্তিন সেম জিনিস। তো ওয়েস্ট ব্যাংক, এটাকে বলি আমরা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, বা পশ্চিম তীর, পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম তীর। এখানে কিছু প্যালেস্টাইনিয়ান থাকে, এবং গাজা সিটি, এটা থেকে বলে গাজা বা গাজ্জা বলে আরবিতে, সেটাকে গাজ্জা বলা হয়। তো এটা হচ্ছে গাজা সিটি। খেয়াল করেন গাজা সিটির একদম সিনাই যে ফ্রন্টিয়ার ইজিপ্টের সাথে মিশরের সাথে, সেটার কাছে কিন্তু গাজা সিটি, ছোট একটা জায়গা, স্ট্রিপের মতো, যেটাকে অনেক সময় এটাকে গাজা স্ট্রিপও বলা হয়, যে ছোট্ট একটা স্ট্রিপ। আর এই জর্ডানের সাথে এখানে হচ্ছে ওয়েস্ট ব্যাংক। এখন একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো আমরা দেখি। তো আমরা যদি ওয়েস্ট ব্যাংকের দিকে একটু তাকাই, জর্ডানের কাছে এই জায়গাটায়, এখানে দেখেন এই যে জায়গাটা, এটা হচ্ছে জেরুজালেম, এই যে এখানে হচ্ছে জেরুজালেম, যেখানে মসজিদুল আকসা রয়েছে, এটা হচ্ছে জেরুজালেম, এই পয়েন্টটা। আচ্ছা, যে আর এতদিন আমরা যেটা শুনে আসছি যে ইসরায়েলের রাজধানী তেল আবিব, তেল আবিবটা হচ্ছে যে এখানে। আর এই পুরো জায়গাটা, এটা তো পুরাটা আমরা জানলাম এটার নাম পশ্চিম তীর, এবং এই জেরুজালেমের পাশে এইখানে একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে রামাল্লাহ। এই জায়গাগুলো একটু মনে রাখেন, কারণ অনেক সময় বিশেষ পরীক্ষায় কিন্তু এই জায়গাগুলোর নাম দিয়ে বলে যে এই জায়গাটা কোথায় অবস্থিত। ধরেন আপনাকে পরীক্ষায় দিল যে রামাল্লাহ কোথায় অবস্থিত, তো আপনি তখন বলে দিবেন যে রামাল্লাহ ফিলিস্তিনে অবস্থিত। আর এখানে হচ্ছে গাজা স্ট্রিপ বা গাজা সিটি। সো রামাল্লাহ, জেরুজালেম, গাজা সিটি, আর এখানে হচ্ছে তেল আবিব। তো আমরা এখন আস্তে আস্তে সমস্যাগুলোর ভিতরে যাই। তো প্রথমেই যেটা আসবে যে ফ্ল্যাগ বা পতাকা। তো আমরা তো মানচিত্রটা দেখলাম একটু আগে, আমি যদি আবার একটু রেফার করি আগে, এটা হচ্ছে তার মানচিত্র, যে অ্যাশ কালারের মধ্যে এই পুরো জায়গাটা এখন ইসরায়েলের দখল, ইসরায়েল থাকে, ইসরায়েলিরা থাকে, আর এইখানে এই দুইটা জায়গা ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে আমাদের ফিলিস্তিনের লোকজন থাকে। তো আমি যদি এখন ম্যাপে যাই, তো ইসরায়েলের ম্যাপটা যদি আমি দেখি, এটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ, এটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ, আমরা যদি দেখি, এবং এই পাশেরটা হচ্ছে প্যালেস্টাইনের ম্যাপ। তো একটু আমরা পতাকার একটু স্ক্রুটিনাইজ করি, পতাকার মধ্যে আসলে কি আছে। ইসরায়েলের যে পতাকাটা দেখেন, একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা নীল রঙের দাগ আছে, এই একটা নীল রঙের দাগ, এই একটা নীল রঙের দাগ, দুইটা স্ট্রিপ আছে নীল রঙের, ঠিক আছে। আর মাঝখানে একটা স্টার আছে, একটা হেক্সাগন আছে বা ষড়ভুজ, এটা হেক্সাগন, একটা 6 কোণার একটা তারা আছে, হেক্সাগন। তো এই যে যে পতাকাটা, এটার সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা খুবই সিম্পল। এটার সিগনিফিকেন্সটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড দ্বারা তারা যেটা বুঝিয়েছে যে সাদাটা হচ্ছে শুভ্রতার প্রতীক, পিউরিটির প্রতীক, এটা তারা নিয়ে আসার চেষ্টা করছে। নীল রং যেটা, নীল রং দ্বারা, এটা দ্বারা ইহুদিদের যে প্রেয়ার, ইহুদিরা যে প্রার্থনা করে, সেটার সাথে একটা সাদৃশ্য আছে। আর মাঝখানে যে হেক্সাগন,
এই হেক্সাগনটাকে বলা হচ্ছে স্টার অফ ডেভিড বা ডেভিডের স্টার, ডেভিডের তারকা। এইটা কিন্তু পৃথিবীব্যাপী জুডাইজম বা ইহুদিদের একটা চিহ্ন হিসেবে এটাকে বিবেচনা করা হয়। আর ডান দিকের পতাকায় যদি আমি যাই, যেটা হচ্ছে ফিলিস্তিন, এই ডান দিকের পতাকায় আমি যদি দেখি, এখানেও কিন্তু টোটাল আমি যদি দেখি একটা ব্যাকগ্রাউন্ডে তিনটা লম্বা লম্বা কালার আছে, আমরা ট্রাই কালার বলা হয়, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। এই তিনটা রং কিন্তু আপনি দেখবেন যে আরব দেশের অনেকগুলো দেশের পতাকাতে কিন্তু এই ট্রাই কালারটা দেখা যায়, কালো, সাদা এবং সবুজ। এটা আসলে একটা আরব ন্যাশনালিজমের প্রতীক এইটা। এবং এইখানে কোনায় একটা ট্রায়াঙ্গেল আছে লাল, এই লাল ট্রায়াঙ্গেলটাও দেখবেন মোটামুটি অনেকগুলো দেশের পতাকা দেখবেন এরকম সিমিলার, একটু কনফিউজ হয়ে যেতে হয়। প্যালেস্টাইনের পতাকাটা হচ্ছে এরকম একটা কালো, সাদা, নীল, তার উপরে একটা এরকম একটা ট্রায়াঙ্গেল। এখন এটা মানেটা কি? আরব ন্যাশনালিজমের একজন কবি ছিলেন, তার কবিতায় এরকম একটা ইন্ডিকেশন ছিল। সেটা হচ্ছে কালো রংটা দ্বারা তারা বোঝায় যে কালোটা হচ্ছে যুদ্ধের প্রতীক, তারা যে যুদ্ধ করবে, বেঁচে থাকবে, এটা হচ্ছে কালো, কালো সিগনিফাই করে। আর সাদা রং দ্বারা যেটা বোঝায়, সাদাটা হচ্ছে তাদের যে ভালো কাজ, গুড ডিডস, সেটার সিম্বল। আর সবুজটা দ্বারা তারা বোঝায় তাদের ল্যান্ড, তাদের গ্রিনারি, তাদের যে ফসলাদি, এটাকে সিম্বলাইজ করে। আর রেড কালারটা দ্বারা তারা তাদের শর্ট বা তরবারিকে বুঝিয়ে থাকে। তো এটা হচ্ছে দুইটা দেশের পতাকা আমরা দেখলাম, পতাকার মোটামুটি একটা আইডিয়া আমরা পেলাম। তো এখন পতাকা নিয়ে এরকম প্রশ্ন থাকবে না, কিন্তু এটা হয়তো আপনি জানলেন যে ডেভিড স্টার থাকে ইসরায়েলের পতাকা, এবং প্যালেস্টাইনের পতাকার সিগনিফিকেন্স আপনি জানলেন যে আরব ন্যাশনালিজমের যে চারটা কম্পোনেন্ট এখানে সিম্বলাইজ করা হয়েছে। তো আমরা যদি এখন একটু দুইটা দেশের মধ্যে আরেকটু কম্পারিজনে যাই, আসলে এই ইসরায়েল, তো আমরা এখানে ম্যাপটা দেখছি ইসরায়েল প্যালেস্টাইনের, কিন্তু এই ম্যাপটা দ্বারা আসলে কি বোঝা যায়? তো আমরা যদি একটু ডিটেলসে যাই, ইসরায়েলের আয়তন হচ্ছে মাত্র 22,145 স্কোয়ার কিলোমিটার, 22,145 স্কোয়ার কিলোমিটার। এই যে অ্যাশ কালারের জায়গাটা, এই জায়গাটা মিলায় সে 22,145 স্কোয়ার কিলোমিটার তার জায়গা, আয়তন। এখন খেয়াল করেন, ফিলিস্তিনের লোকজন যে দুইটা জায়গায় থাকতেছে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ, এই দুইটা মিলায় তাদের আয়তন হচ্ছে মাত্র 6,220 স্কোয়ার কিলোমিটার। এখন একটু আপনাদেরকে আমি বুঝাই যে আসলে এইটা দ্বারা কি বোঝায়। তো 22,145 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার আয়তনের ইসরায়েল মানে হচ্ছে, আপনি যদি বাংলাদেশের ম্যাপটা একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, একটু চোখ বন্ধ করেন আর চিন্তা করেন বাংলাদেশের ম্যাপটা। এখন আমাদের বাংলাদেশের ম্যাপে খুলনা বিভাগটার আয়তন যতটুকু, খুলনা ডিভিশন, খুলনা বিভাগের প্রায় সমান হচ্ছে ইসরায়েলের সাইজ। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের থেকে এটা কতটা ছোট, জাস্ট আমাদের একটা বিভাগের সমান। আর যদি আমি ফিলিস্তিন বা প্যালেস্টাইনের এখন যে জায়গাটা, এটার দিকে যাই, তাহলে এই জায়গাটা হচ্ছে 6,220 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। এইটা হচ্ছে মোটামুটি রাঙামাটি জেলার সমান, বা ঢাকা আর ময়মনসিংহ জেলাকে যদি আপনি এক করেন তাইলে এটার সমান হবে। তো চিন্তা করেন কত ছোট এই জায়গাটা, যে মিডল ইস্টের এই প্রবলেমটা, এবং সেটা নিয়েই এত আয়োজন, এত কথাবার্তা, এত ডিসকাশন, এত চিন্তা ভাবনা, এবং সবসময় কোনো না কোনো সময় এটা হেডলাইনে থাকে। তো এই হচ্ছে অবস্থাটা। আমরা একটু তাহলে আইডিয়া পেলাম যে এটার ফ্ল্যাগটা কি এবং আয়তনটা কিরকম, সাইজটা কিরকম ইসরায়েল প্যালেস্টাইনের। এবার যদি আমরা একটু জনসংখ্যার দিকে যাই, যে আসলে কিরকম মানুষ থাকে ওখানে, কত মানুষ থাকে, এই যে যুদ্ধ করে এত মানুষ কোত্থেকে আসে। তো আসলে ইসরায়েলের হচ্ছে টোটাল জনসংখ্যাটা প্রায় 90 লক্ষ, এখন এই মুহূর্তে 90 লক্ষ মানুষ থাকে ইসরায়েলে, মানে 1 কোটিও না। আর ঢাকা শহরে তো আমরা জানি যে ঢাকা শহরে হয়তো প্রায় 2 কোটির মতো মানুষ থাকে। তো আপনি চিন্তা করতে পারেন যে ঢাকা শহরের অর্ধেক জনসংখ্যা ইসরায়েলে আছে, আর প্যালেস্টাইনে আছে প্রায় 50 লক্ষ ফিলিস্তিনের লোকজন থাকে, এবং 90 লক্ষ থাকে ইসরায়েলে। তো তাহলে আমরা এখন আইডিয়া পেলাম যে আয়তন কেমন, জনসংখ্যা কেমন। এখন একটু খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে ইসরায়েলের কিন্তু বেশিরভাগ লোকজন, প্রায় 70% প্লাস লোকজন কিন্তু ইসরায়েলে জিউস বা ইহুদি, আর প্যালেস্টাইনে কিন্তু বেশিরভাগই মুসলিম। তো জিউস আর মুসলিম। তো ইসরায়েলের মেইন যারা থাকে তারা ইহুদি, এবং ফিলিস্তিনে যারা থাকে তারা মুসলিম, এবং এরা কিন্তু আরব বা আরবেরা সব, ঠিক আছে। আচ্ছা, ইসরায়েলের লোকজনের যে ভাষা সেটা হচ্ছে হিব্রু। আর
ফিলিস্তিনের লোকজনের ভাষা হচ্ছে আরবি। তো একটু খেয়াল করেন, ইসরায়েলের লোকজন হিব্রুতে কথা বলে, ফিলিস্তিনের লোকজন আরবিতে কথা বলে। এখন হিব্রু আর আরবি কিন্তু সিস্টার ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা আর হিন্দি যেরকম না, যে বাংলায় কথা বললে হিন্দিতে বললে বোঝা যায় একটা ভাষা আরেকটা। আমরা হিন্দি কিছু, বাংলা কেউ হিন্দি না পারলেও কিন্তু শুনে কিছুটা বুঝতে পারে, বা হিন্দি ইন্ডিয়ান যারা হিন্দি পারে তারাও কিন্তু বাংলাটা বুঝতে পারে, বা উর্দুর ক্ষেত্রে একই কথা আমি বলতে পারি। ঠিক সেম ভাবেই কিন্তু হিব্রু আর আরবিরও কিন্তু অবস্থাটা সেরকম, যে প্রায় কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, মানে সিস্টার ল্যাঙ্গুয়েজ। যেমন ধরেন আরবিতে বলে সালাম, হিব্রুতে বলে শ্যালোম। তো অনেক কিছু এরকম কমন, খুবই কমন এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে। আর তো ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু, ফিলিস্তিনের ভাষা হচ্ছে আরবি। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, পৃথিবীতে প্রায় 22টার মতো, প্রায় পৃথিবীতে 22টা আরব দেশ আছে যাদের সবার ভাষা হচ্ছে আরবি। তো 22টা আরব দেশ, আর মুসলিম দেশ আছে আমরা জানি প্রায় 55টা। কিন্তু পৃথিবীতে ইহুদিদের জন্য একটা মাত্র দেশ আছে, সেটা হচ্ছে এই ইসরায়েল। সারা পৃথিবীতে সব মিলে প্রায় 1 কোটির মতো, বা 1 কোটির একটু বেশি ইহুদি আছে। তো এই হচ্ছে অবস্থাটা। এখন একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ একটু খেয়াল রাখবেন, এটা প্রায় অনেক সময় অনেক পরীক্ষায় আসে। ইসরায়েলের পার্লামেন্টের নাম, ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। নেসেট স্পেলিংটা আমি আপনাদেরকে ইংরেজিতে শিখতে অনুরোধ করতেছি, কারণ কোনো কোনো সময় পরীক্ষায় এটা ইংরেজিতে আসে। যেমন একবার একটা বিশেষ পরীক্ষার প্রিলিমিনারিতে এসেছিল যে ক্যাম্বোডিয়ার রাজধানীর নাম কি। ক্যাম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নম পেন, কিন্তু ওখানে নম পেনই ছিল 4টা অপশন, কিন্তু 4টা অপশনই কিন্তু ইংলিশে ছিল, এক একটা স্পেলিং এক এক রকম ছিল। কারণ নম পেন নামটা শুরু হয় পি দিয়ে। এখানেও দেখবেন নেসেট যেটা, এটা কে দিয়ে শুরু হয়, এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর ইসরায়েলের যে কারেন্সি বা মুদ্রা, সেটা হচ্ছে শেকেল। এটাকে বলা হয় শেকেল, এটাকে শেকেল বলা হয়। আর প্যালেস্টাইনের ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট নর্মাল ন্যাশনাল অ্যাসেম্বলি পার্লামেন্ট, আর ওদের কারেন্সি হচ্ছে দিনার, যেটা অনেক মুসলিম দেশেই এটাকে দিনার বলা হয়। তো এই হচ্ছে মোটামুটি ইসরায়েল এবং প্যালেস্তাইনের কান্ট্রি ওভারভিউ। আমরা এখন এইটার প্রবলেমের ডিটেলসে চলে যাব। তো এই ম্যাপটা তো আমরা বারবার ডিসকাশন করব, আমরা পুরোটা আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখি যে আসলে হিস্ট্রিটা কি ছিল। আপনারা যা অবশ্যই অবগত আছেন যে সুলতান সুলেমান নামে একটা টিভি সিরিজ আমরা দেখেছি। তো সুলতান সুলেমান ছিল অটোমান সাম্রাজ্যের একজন বাদশা। তো আমরা জানি যে টার্কি আগে অটোমান সাম্রাজ্য দ্বারা রুলড হতো, এবং একটা বিশাল সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগ মুহূর্ত পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এই ফিলিস্তিন বা প্যালেস্টাইন। ফিলিস্তিনিরা এখানে বাস করতো অটোমান সাম্রাজ্যের অংশ হিসেবে। এবং যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়, তখন কিন্তু ব্রিটিশরা আর অটোমানরা দুই গ্রুপে ছিল। তারা একজন একজনকে অপোজ করছিল, যুদ্ধটা দুই পক্ষের মধ্যে ছিল, দুই পার্টিতে দুজন ছিল। তো ওই সময়ে ব্রিটিশরা ফিলিস্তিনকে রিকোয়েস্ট করলো যে তারা যাতে ব্রিটিশদের পক্ষে থাকে এই যুদ্ধটার সময়, এবং তারা রাজি হলো। বাট ফিলিস্তিনের লোকজন বলল, ফিলিস্তিনের ওই সময় যারা ছিলেন তারা বললেন যে হ্যাঁ, তারা ব্রিটিশদেরকে সাহায্য করবে, ব্রিটিশদের পক্ষে থাকবে, কিন্তু পরবর্তীতে ফিলিস্তিনকে ফ্রি করে দিতে হবে, ফিলিস্তিন যাতে এইখান থেকে একটা স্বাধীন রাষ্ট্র হতে পারে। তো সেটা ছিল আসলে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার প্রেক্ষাপট। এর মধ্যে একটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, হচ্ছে জায়নিজম। তো আমরা জানি যে ইহুদিদেরকে ইংরেজিতে জুস বলা হয়, এবং তাদের যে ধর্মটা, এটাকে ইংরেজিতে বলা হয় জুডাইজম, অর্থাৎ ইহুদি ধর্ম। আমরা জানি যে তাদের কাছে তোরা বা তাওরাত যে ধর্মগ্রন্থটা আছে, বা ওল্ড টেস্টামেন্ট, এই ধরনের গ্রন্থগুলো তারা ফলো করে নর্মালি, জুডাইজম। এবং প্রফেট মোজেস বা মুসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করে, জিউসরা, জুডাইজম, তারা এইটার প্রমোশনটা করে। এইটা হচ্ছে ইহুদি ধর্ম, সোজা কথা। যেমন ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, হিন্দুইজম, এরকম জুডাইজম। জুডাইজম মানে ইহুদি ধর্ম, মানে একটা ধর্ম। আর এইখানে যে টার্মটা জায়নিজম, এইটা একটা এমন একটা টার্ম যেটা থিওডর হার্জেল প্রথম এইটাকে কয়েন করেন, আইডিয়াটাকে নিয়ে আসে সামনে। এখন জায়নিজম মানেটা কি? এখন একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু জাতি হিসেবে বাঙালি, এবং এই বাঙালিদের মধ্যে আমাদের কেউ কেউ আছে মুসলিম, কেউ আছে হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। তো
তো আমাদের ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে বাঙালি। আবার একইভাবে ধর্ম মুসলিম, কিন্তু জাতি হিসেবে আরব। তো সিমিলারলি ধর্ম জুডাইজম বা ইহুদি, কিন্তু জাতি হিসেবে কি? তো এই কনসেপ্টটাকেই আসলে নিয়ে এসেছে জায়নিজম নামে। জায়নিজম মানে হচ্ছে যে ইহুদি ন্যাশনালিজমকে প্রমোট করা। এইটার যে মেইন আইডিয়াটা হচ্ছে ইহুদি বা জিউস, এটা ইটস নট অনলি আ রিলিজন, ইটস আ ন্যাশনালিজম। এটা একটা জাতীয়তাবাদ, এটা একটা জাতি। তো জায়নিজমের মেইন জিনিসটাই হচ্ছে ইহুদি যে জাতি, ইহুদি জাতির স্বার্থ সংশ্লিষ্ট জিনিসগুলোকে কাজ করা, এবং ইহুদি জাতিদের একটা নির্দিষ্ট ল্যান্ড তৈরি করা, একটা দেশ তৈরি করা, যেটা হবে ফিলিস্তিনে বা জেরুজালেমে। তো এইটা হচ্ছে জায়নিজমের মেইন কনসেপ্টটা। তো জুডাইজম আর জায়নিজমের মধ্যে বেসিক ডিফারেন্সটা এই জায়গায়। জুডাইজম ইহুদি ধর্ম, জাস্ট ধর্মগ্রন্থ, একটা ধর্ম। কিন্তু জায়নিজমটা হচ্ছে ইহুদি জাতীয়তাবাদ। তারা মনে করে যে জায়নিস্ট, তারা মনে করে যে জায়নিস্টদের মতে যে ইহুদিরা একটা ন্যাশনালিটি, তারা একটা জাতি, এবং এই জাতিটা তাদের ল্যান্ড হচ্ছে জেরুজালেম, এই আইডিয়াটা। এবং তাদের আলটিমেট উদ্দেশ্যই হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, ইহুদি জাতি প্রতিষ্ঠা করা। তো এই ম্যাপটা তো আমরা চারটা সিগনিফিক্যান্ট একের পর এক আমরা এক্সপ্লেন করব কিভাবে ইসরায়েল প্যালেস্টাইনের ল্যান্ডকে দখল করলো, এবং কিভাবে তারা আস্তে আস্তে অকুপেশনটা বাড়ালো বা দখলদারিত্ব বাড়ালো। তো সেটার আগে আমরা একটু অফিসিয়ালি যাই যে আসলে কিভাবে শুরু হলো। আপনারা হয়তো জানেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন বা অলরেডি অনেক কিছু পড়াশোনা করে ফেলেছেন, যে ইহুদিরা কিন্তু বিভিন্ন সময়ই তারা কিন্তু সবসময় দেখা গিয়েছে যে তারা পারসিকিউশনের শিকার হয়েছে, বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সবসময় কেউ না কেউ লেগেছিল। এটা একটা কারণ ছিল। কারণটা হচ্ছে যে ইহুদিরা সবসময় দেখা গেছে তারা উল্টাপাল্টা কাজকর্ম করতো, 2 নাম্বার কাজকর্ম করতো। যেমন এই জন্যই কিন্তু কোরআনে বারবার কিন্তু ওই ইহুদিদের রেফারেন্স টানা হয়েছে। বনি ইসরায়েলের যারা চিলড্রেন, তাদের রেফারেন্স দেওয়া হয়েছে, কারণ তারা বারবার দেখা গেছে তাদেরকে ধর্মগ্রন্থ যেভাবে বলা হয়েছে তারা সেটা ফলো করে নাই। তারা ধর্মগ্রন্থকে বিকৃতি করছে, নিজেদের মতো করে ইউজ করছে, বিভিন্ন নবীদেরকে হত্যা করছে, লটস অফ ক্রাইমস দে ডিড কমিটেড। তো এই কারণে যেটা হয়েছে যে ইহুদিরা বিভিন্ন সময় বিতাড়িত ছিল, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রাজা বাদশারা, বিভিন্ন জাতি তাদেরকে বিতাড়ন করেছে তাদের স্বভাবের কারণে। এই কারণে ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় ছিল, স্পেশালি ইউরোপে তারা ছিল। এবং যেহেতু তারা ছড়াই ছিটায় ছিল, তাদের মধ্যে ওই ইউনিফিকেশন করার জন্যই কিন্তু আসলে জায়নিজম কনসেপ্ট আনা হয়, যে ইহুদি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো এইটার একটা অফিসিয়াল প্রথম এই ইসরায়েল প্যালেস্টাইন প্রবলেমের প্রথম যে অফিসিয়াল স্টার্ট আপ, সেটা কিন্তু শুরু হয় একটা ডিক্লারেশনের মাধ্যমে। ডিক্লারেশনের নাম হচ্ছে বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা। এটা 1917 সালে দেওয়া হয়েছিল। আসলে জিনিসটা কি বেলফোর? বেলফোর হচ্ছে একজন মানুষের নাম, একজন ভদ্রলোকের নাম। উনি ছিলেন 1917 সালের দিকে, উনি তখন ব্রিটিশ ফরেন মিনিস্টার ছিলেন বা ফরেন সেক্রেটারি, মানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ব্রিটেনের। তো উনি সেই সময়ে ইউরোপের ইহুদি নেতা ওয়াল্টার রথচাইল্ডকে একটা চিঠি লিখেন। সেই চিঠিতে উনি প্রমিস করেছিলেন যে ইহুদিদের জন্য একটা আলাদা দেশ থাকবে, এবং সেই দেশটা প্রতিষ্ঠা করা হবে ফিলিস্তিনে বা জেরুজালেমে। তো সেটার জন্যই দেখেন সেই চিঠিটা আমরা এখানে নিয়ে এসেছি, এই যে ফরেন অফিসের চিঠিটা। তো চিঠিটা আপনারা একটু খেয়াল করেন, নভেম্বরের 2 তারিখে 1917 চিঠিটা লেখা হয়েছিল। দেখেন এখানে লেখা, ডিয়ার লর্ড রথচাইল্ড। তো এখানে কিন্তু এই যে চিঠিটা এখানে লেখা আছে, আপনাদের যাদের দরকার আপনারা দেখে নিতে পারেন। এই হচ্ছে চিঠিটা। তো এটা বেলফোর ডিক্লারেশন বা বেলফোর ঘোষণা 1917 সালে। এইটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, বেলফোর ডিক্লারেশন। এবং এই চিঠিটা থেকেই কিন্তু আসলে এখন যে আমরা ইহুদিদের যে সাথে, অর্থাৎ জায়নিস্ট যে প্রবলেম, ইসরায়েল প্যালেস্টাইন যে প্রবলেম, এই প্রবলেমটা কিন্তু এখান থেকে আসলে অফিসিয়াল স্টার্ট হয় 1917 সাল থেকে। তো আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, হেইজ বেইজম্যান নামে একজন ইহুদি বিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদেরকে বোমা বানানো শিখাইতেন। তো তাকে আসলে এই জন্য একটা রেওয়ার্ড দিতে চাইলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, এবং তখন তিনি যেহেতু উনি একজন ইহুদি ছিলেন, তো ইহুদি সায়েন্টিস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বললেন যে তাদের যে জাতি, ইহুদিদের যে জাতি, এটার জন্য একটা আলাদা রাষ্ট্র হবে। এবং তিনি বলেছিলেন যে এই রাষ্ট্রটা যেন হয় ফিলিস্তিনে, অর্থাৎ তারা বারবারই জেরুজালেমে ফিরে যেতে চেয়েছে, এবং ওই কারণে ফিলিস্তিনেই তারা ওই রাষ্ট্রটা করতে চেয়েছে। তো এই কারণে যেটা হলো যে 1947 সালে
ব্রিটিশ সাম্রাজ্য, অর্থাৎ ওই সময় যে ব্রিটিশ এম্পায়ার ছিল, তারা তো তখন আপনারা জানেন ইউএন এর মেম্বার, ইউএন এর তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার। তো তারা যেটা করলো, তখন এই ব্রিটিশ সাম্রাজ্য দুইটা দেশের স্বাধীন দুইটা দেশের জন্ম দিল। তারা বলল একটা হবে একটা আরব দেশ। এবং খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আরব দেশ বলা হয়েছে, মুসলিম দেশ কিন্তু বলা হয়নি। আর ইসরায়েল হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র। তো দুইটা দেশ হবে, একটা আরব দেশ হবে, একটা ইহুদি দেশ হবে, ইহুদি রাষ্ট্র হবে। তো আরব দেশটার নাম হবে ফিলিস্তিন, আর ইসরায়েল ইহুদি দেশটার নাম হবে ইসরায়েল। এবং এই দুইটা দেশ, এবং দেখেন আগে যে জমিটা ছিল পুরা জায়গাটা, আমরা যেটা দেখেছি টোটাল যে জায়গাটা ছিল প্রায় খুলনা বিভাগের থেকে একটু বড় সাইজের, ওই জায়গাটা দুই ভাগে ভাগ হবে। তো 57% জায়গা দেওয়া হবে ইসরায়েলকে, আর ফিলিস্তিনকে দেওয়া হবে 43%। খুব সুন্দরভাবে তারা ডিভাইড করে দিল, এবং এটা তারা করলো। এবং এটার ফলে কি হলো, ঠিক সাথে সাথেই আরব ইসরায়েলের 4টা যুদ্ধ হয়েছিল। এটার পরে 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। এবং ইন্টারেস্টিংলি প্রত্যেকটা যুদ্ধেই এই আরব দেশগুলা, আরবগুলা কিন্তু একা না, অনেকগুলা দেশ একসাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করছিল। 4টা যুদ্ধ হয়েছিল, এবং প্রত্যেকটা যুদ্ধে তারা ইসরায়েলের কাছে পরাজিত হয়। ইসরায়েল 4টা যুদ্ধতেই কনভিনসিংলি জয়লাভ করে, এবং একবার করে তারা জয়লাভ করে, একবার করে ফিলিস্তিনের জায়গা তারা আরো বেশি নেওয়া শুরু করে। তো আমরা একটু আরো ডিটেলসে দেখি ব্যাপারগুলো কিভাবে হয়। তো একটা এমসিকিউ ফর ইউ। তো 1948 সালের 14ই মে ইসরায়েল জন্ম লাভ করে। ইসরায়েলের জন্ম হয় 1948 সালের 14ই মে। এই তারিখটা আমরা একটু ভালো করে খেয়াল রাখবো। এবং যেহেতু আমরা বললাম এই ঘটনাটা ঘটার পরেই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলো, 4টা যুদ্ধ হয়েছিল। তো 4টা আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। তো একটু খেয়াল করবেন, আমরা দেখেছি একটু আগে যে ইসরায়েল জন্ম লাভ করে 14 মে 1948, এবং 15ই মে 1948 কিন্তু কয়েকটা আরব দেশ এক হয়ে ইসরায়েলকে অ্যাটাক করে, এবং ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ আরবদের পয়েন্ট অফ ভিউ ছিল যে ইসরায়েল শুড নট বি হিয়ার, ইসরায়েলের এখানে থাকার কোনো রাইটস নাই, এই জায়গাটা প্যালেস্টাইনের, এবং প্যালেস্টাইনের জায়গাটাকে দখল করা হয়েছে। এবং আরব ন্যাশনালিজমে তারা অনুপ্রাণিত হয়ে জর্ডান, ইজিপ্ট, সিরিয়া সহ আরব লীগের অনেকগুলা দেশ তখন আক্রমণ করে ইসরায়েলকে। এবং 1949 থেকে 1967 সালের মধ্যে আরব ইসরায়েল যুদ্ধগুলো হয়েছিল। প্রত্যেকটা যুদ্ধেই কিন্তু ইসরায়েল জয়লাভ করে, এবং আরবরা পরাজিত হয়। এবং তারপরে একটা যুদ্ধবিরতি হয়, একটা চুক্তি হয়, এবং চুক্তির অংশ হিসেবে কি হয় দেখেন, ফিলিস্তিনের কিন্তু কোনো নামই থাকে না তখন। ফিলিস্তিনকে যতটুকু জায়গা দেওয়া হয়েছিল, যে এই জায়গাটা যেটা আমরা পশ্চিম তীর বলে জানি, বা ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, আর এই যে গাজা, গাজা স্ট্রিপ, তখন কি হলো, ফিলিস্তিনের কোনো অস্তিত্বই নাই। তখন ওই চুক্তির ফলে কি হলো, ইসরায়েলের সাথে চুক্তি হলো, এবং তাতে ওয়েস্ট ব্যাংকটা এইটা তত্ত্বাবধান করার, টেক কেয়ার করার দায়িত্ব পাইলো জর্ডান, অর্থাৎ তাদের প্রতিবেশী জর্ডান এইটাকে টেক কেয়ার করার দায়িত্ব পাইলো। আর গাজা যেহেতু মিশরের কাছে, সো গাজায় যারা ফিলিস্তিনি ছিল, এই গাজা স্ট্রিপটা তখন পেল হচ্ছে মিশর, অর্থাৎ ইজিপ্ট। ইজিপ্ট পেল গাজা স্ট্রিপ। তো একটু খেয়াল করে দেখেন, ফিলিস্তিনে কিন্তু এখন কোনো অস্তিত্ব নাই। ওখানে দেশ কে কে আছে, ইসরায়েল আছে, জর্ডান ওয়েস্ট ব্যাংক কন্ট্রোল করছে, আর ইজিপ্ট গাজা কন্ট্রোল করছে। এটা ছিল 1948 থেকে 1967 সালের ঘটনা। সেকেন্ড স্টেজে আমরা যাই। সেকেন্ড স্টেজটা হচ্ছে 1967 থেকে 1994, যেই সময়ে 6 দিনের একটা যুদ্ধ হয়েছিল মিশর নেতৃত্বাধীন আরব দেশ সমূহের সাথে ইসরায়েলের, এবং আরো একটা যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় ইয়ম কিপর। তো এই 6 দিনের যুদ্ধ সেটা হচ্ছে 5 থেকে 10 জুন 1967 সালে হয়েছিল। এবং এই যুদ্ধেও অ্যাজ ইউজুয়াল আরবরা পরাজিত হয়, এবং যার ফলে কি হয়, ইসরায়েল তো পুরাটা দখল করলোই, পাশাপাশি সে এখানে গোলান হাইটটা, এই যে জায়গাটা, এটাকেও সে দখল করে ফেলে, এবং সিনাই অংশ যেটা মিশরের, সেটাকেও ইসরায়েল দখল করে ফেলে। এবং এই 1994 সাল পর্যন্ত এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে ইসরায়েল তার টেরিটরিকে এক্সপ্যান্ড করতে শুরু করে, যেহেতু আরব দেশগুলো এই যুদ্ধ সময়ে পরাজিত হয়েছে। তো ফলশ্রুতিতে কি হয়, আরব দেশদের মধ্যে মিশর এবং জর্ডান ইসরায়েলের সাথে তারা এগ্রিমেন্ট করে, এবং তারা ইসরায়েলকে রিকগনিশন দেয়। এবং মনে রাখবেন, পৃথিবীর মুসলিম দেশ সমূহের মধ্যে কিন্তু মাত্র 3টি মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে মিশর ছিল একটা, জর্ডান ছিল আরেকটা দেশকে, সেটা আমরা পরবর্তীতে দেখবো, আমাদের এই ক্লাসের লাস্টের দিকে সেই আলোচনাটা আমরা করব। তো মিশর এবং জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তার মানে মিশর এবং জর্ডান ইসরায়েলকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মেনে নেয়, এবং তারা বলে যে ইসরায়েলের অস্তিত্ব আছে, এবং তাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা নর্মালাইজ করে ফেলে, স্বাভাবিক একটা কূটনৈতিক সম্পর্ক করে ফেলে। তো এটা ছিল হচ্ছে 1967 থেকে 1994।
এরপরে যেটা হয় 1993 সালে একটা অস্লো চুক্তি হয়। সেই স্টেজটাকে আমরা 1994 থেকে 2005 এই সময়ের মধ্যে এনেছি। তো ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটা অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেখানে পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েল এই দুইটা পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। এবার এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে কিন্তু ফিলিস্তিনের সাথে না। চুক্তিতে স্বাক্ষরিত হওয়ার কথা ছিল দেশের সাথে দেশের, অর্থাৎ ইসরায়েলের সাথে ফিলিস্তিনের, কিন্তু স্বাক্ষরিত হলো কার সাথে? পিএলওর সাথে ইসরায়েল, অর্থাৎ একটা অর্গানাইজেশনের সাথে, একটা গ্রুপের সাথে ইসরায়েলের। এবং এটার কারণ ছিল, কারণ ওই সময় যেহেতু ফিলিস্তিন তখন একটা পার্ট জর্ডান কন্ট্রোল করে, একটা পার্ট মিশর কন্ট্রোল করে, এবং ইসরায়েল তো আছেই বাকি জায়গায়। তো সেই কারণে ফিলিস্তিনের যেহেতু অস্তিত্বই ছিল না, তখন ফিলিস্তিন একটা আন্দোলন শুরু, যেটাকে বলা হয় ইন্তিফাদা, যেটা আমরা একটু পরে ডিসকাস করব। সেটাকেই সমাধান করার জন্য অস্লো চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। পিএলও এবং ইসরায়েল একজন আরেকজনকে স্বীকৃতি দেয়, এবং তার পরবর্তীতে যে স্টেজটা সেটা হচ্ছে 2005 থেকে বর্তমান। তো সেই জায়গাটা আমরা একটু এখন ডিসকাস করব। তো সেটায় যাওয়ার আগে আমরা একটু দেখব যে গুরুত্বপূর্ণ কিছু সংগঠন, ফিলিস্তিনি কিছু গুরুত্বপূর্ণ সংগঠন নিয়ে আমরা কথা হলো। প্রথম যে সংগঠনটা এখানে আছে সেটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও। এইটা হচ্ছে একটা ফিলিস্তিনের একটা স্বাধীনতাকামী সংগঠন, তারা ফিলিস্তিনের স্বাধীনতা চায়। 1964 সালে এটা প্রতিষ্ঠা করা হয় এবং এটার সদর দপ্তরটা হচ্ছে রামাল্লায়। আমরা কিন্তু আপনাদেরকে রামাল্লা ম্যাপে দেখিয়েছিলাম। এবং ইয়াসির আরাফাত এই সংগঠনটার প্রতিষ্ঠাতা, এবং 1989 সালে তিনি সর্বপ্রথম পিএলওর প্রেসিডেন্ট হন। এটা হচ্ছে পিএলও, আপনারা একটু নামটা মনে রাখবেন। এগুলো নিয়ে খুব বেশি প্রশ্ন আসবে না, কনসেপ্টটা একটু আপনারা মনে রাখেন যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এটা রামাল্লাহ এটার সদর দপ্তর, এবং ইয়াসির আরাফাত সাহেব হচ্ছেন এটার প্রেসিডেন্ট ছিলেন। আরেকটা অর্গানাইজেশন সেটা হচ্ছে ফাতাহ। তো ফাতাহ একটা আরবি শব্দ, এটা মানে হচ্ছে ভিক্টরি, বিজয়। তো ফাতাহ শব্দ, এই ফাতাহ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ছিলেন ইয়াসির আরাফাত। 1959 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এটা একটা লিডিং পলিটিক্যাল অর্গানাইজেশন, এবং বর্তমান যে প্রেসিডেন্ট আছে ফিলিস্তিনের মাহমুদ আব্বাস, উনি হচ্ছেন এই দলের একজন বর্তমান সময়ের নেতা। এবং ফাতাহ কিন্তু পিএলও একসাথেই কাজ করে, একসাথেই তারা আছে এই মুহূর্তে বলতে পারেন আপনারা, ফর কনসেপচুয়াল ক্ল্যারিটি। আরেকটা অর্গানাইজেশন সেটা হচ্ছে হামাস। এই নামটা আপনারা পত্রিকায় শুনে থাকবেন বারবার। পিএলও একটা, হামাস একটা। হামাস শব্দের অর্থ হচ্ছে উদ্দীপনা। এটা আসলে একটা শর্ট ফর্ম, যে এটার মেইন নামটা হচ্ছে হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া। এই বড় একটা অর্গানাইজেশনের শর্ট নাম হচ্ছে হামাস। তো হামাসের শুরুটা কিভাবে হয় দেখেন। পিএলও যখন শুরু হয়েছিল, পিএলওর কিন্তু উদ্দেশ্য ছিল যে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম, ফিলিস্তিনকে স্বাধীন করা। তো পিএলও যেভাবে আগাচ্ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেটা কিন্তু খুব বেশি সশস্ত্র বা মিলিটেন্ট টাইপের ছিল না। তো হামাস যখন জন্ম নিল, হামাসের পয়েন্ট অফ ভিউটা ছিল যে পিএলও খুব বেশি মাত্রায় লেনিয়েন, পিএলও খুব বেশি তারা হয়তো যেভাবে জিনিসটাকে স্ট্রংলি দেখা দরকার সেভাবে তারা দেখে, একটু নরম ভাবে দেখছে। তো তারা একটা সশস্ত্র সংগঠন তৈরি করলো, যেটার নাম তারা দিল হামাস। এবং পিএলও হামাস দুইটাই কিন্তু সুন্নি অর্গানাইজেশন, কিন্তু হামাস হচ্ছে একটু বেশি সশস্ত্র, এবং তারা কিন্তু এখন পিএলওর যে চিন্তা ভাবনা এটার সাথে কিন্তু তাদের একটু ডিফারেন্স আছে। তো বর্তমানে এই হামাস হচ্ছে গাজা স্ট্রিপ নিয়ন্ত্রণ করে। তাহলে আপনারা দেখলেন যে প্যালেস্টাইনের লোকজন যে দুইটা জায়গায় মেইনলি থাকে, একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর, আর একটা হচ্ছে গাজা স্ট্রিপ। তো ওয়েস্ট ব্যাংক কন্ট্রোল করছে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, আর গাজা স্ট্রিপ কন্ট্রোল করছে হামাস। এবং হামাসের কিন্তু একটা সামরিক শাখা আছে, এটা আপনারা একটু মনে রাখবেন, নামটা আমি এখানে দিয়ে দিয়েছি, আদ-দিন আল কাসাম ব্রিগেড নামে। তো এটা হচ্ছে হামাস। এবং এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন খেয়াল করবেন যে ফিলিস্তিনের লোকজন যে নির্বাচনটা করে, সেই নির্বাচনে কিন্তু 2006 সালে ফিলিস্তিনের পার্লামেন্ট সংসদ নির্বাচনে হামাস কিন্তু জয়লাভ করে অধিকাংশ আসনে, এবং তারপর থেকে কিন্তু তারা অফিসিয়ালি পলিটিক্যাল ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা গাজা স্ট্রিপটাকে শাসন করছে। যদিও তারা কিন্তু একটা সশস্ত্র গোষ্ঠী, এবং তারা কিন্তু বিভিন্নভাবে ফাতাহকে পরাজিত করছে। এটা কিন্তু আমরা দেখলাম একটু আগে, ফাতাহ পিএলও একটা সংগঠন ছিল। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এখানে, সেটা একটু খেয়াল রাখবেন। পিএলওর কিন্তু জাতিসংঘে কিন্তু পিএলও রিপ্রেজেন্ট করে ফিলিস্তিনকে, এবং পিএলওর সাথে কিন্তু পৃথিবীর বেশিরভাগ দেশেরই কিন্তু যেই দেশগুলো ফিলিস্তিনকে স্বীকার করে তারা কিন্তু পিএলওর সাথে সম্পর্ক রেখেছে। কিন্তু খেয়াল করে দেখবেন
হামাস যেটা, হামাসের ক্ষেত্রে যেটা হয় যে হামাস কিন্তু একটা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত হয়েছে বিশ্বের কিছু পাওয়ারফুল এবং ধনী দেশ দ্বারা। তারা কারা? আমেরিকা, কানাডা, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপের বেশিরভাগ দেশ। এরা কিন্তু হামাসকে একটা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। তো আমরা এখন রিসেন্ট কিছু যে কাজকর্মে যাচ্ছি, কিছু কাজকর্ম যেগুলো হয়েছে সেটা দেখি যে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ইউনাইটেড নেশনস আসলে কি করেছে। তো একটু খেয়াল রাখবেন যে জাতিসংঘর যে ভিটো পাওয়ার হোল্ডার আছে, যতবারই ফিলিস্তিনের ইস্যুটা, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে, আলোচনা এসেছে, রিজলিউশন যখনই রেইজ করা হয়েছে, সেই মুহূর্তেই কিন্তু এই রিজলিউশনটাকে ভিটো প্রয়োগ করেছে ইউএসএ, যে ইসরায়েলের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু এবং অ্যালায়। তো ইউএসএ ভিটো প্রয়োগ করার কারণে কোনোবারেই কিন্তু এই ফিলিস্তিনের স্বাধীনতার কজটাকে বা স্বাধীনতার যে চিন্তা ভাবনা, এই প্রস্তাবগুলাকে কিন্তু জাতিসংঘে কখনোই আলোর মুখ দেখেনি এই প্রস্তাবগুলা। তো সেই কারণে ফিলিস্তিনের এই ইস্যুগুলা বারবারই কিন্তু জাতিসংঘ উপেক্ষিত থেকে গিয়েছে ভিটো পাওয়ারের একটা প্রয়োগের কারণে, এবং সেটা বারবারই প্রয়োগ করেছে আমেরিকা। তো 1993 সালে জাতিসংঘ 242 নং এবং 338 নম্বর প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েলকে স্বীকৃতি দেয়, এবং 2012 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। আপনারা জানেন এই মুহূর্তে পৃথিবীর 193টি স্বাধীন সার্বভৌম দেশ জাতিসংঘের সদস্য, এবং দুইটা দেশ আছে যারা পর্যবেক্ষক মর্যাদা পেয়েছে। একটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং আরেকটা হচ্ছে ফিলিস্তিন। তো এই পর্যবেক্ষক স্টেটাস মানেটা কি, অর্থাৎ অবজারভার স্টেটাস মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি আলোচনা করতে পারবেন, আপনি বক্তৃতা করতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন, কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। সুতরাং যখনই জাতিসংঘের কোনো ডিসিশন মেকিং এর জায়গা আসবে, সেখানে কিন্তু ফিলিস্তিন ভোট দিতে পারে না এখন পর্যন্ত, যেহেতু তারা অবজারভার স্ট্যাটাস। তো একটু মনে রাখবেন 2012 সালে ফিলিস্তিনকে অবজারভার স্ট্যাটাস দেওয়া হয়। এবং আবার আপনাদের জন্য রিপিট করছি, দুইটা এমসিকিউ, একটা হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ 193টি এবং অবজারভার দেশ বা পর্যবেক্ষক দেশ দুইটি, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। এবার আমরা যাচ্ছি সেই আন্দোলনগুলোতে, ইন্তিফাদাতে। ইন্তিফাদা মানেটা কি? ইন্তিফাদা মানে হচ্ছে প্রকম্পিত করা, জেগে ওঠা বা উত্থান। তো ইন্তিফাদা হচ্ছে, যেটা আমরা বললাম এইমাত্র, ইন্তিফাদা মানে হচ্ছে প্রকম্পিত করা বা জেগে ওঠা বা উত্থান, অর্থাৎ একটা রাইজ, মানে কাইন্ড অফ অভ্যুত্থানের মতো। তো এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রথম এখানে দুইটা ইন্তিফাদা হয়েছিল, অনেকে বলে থার্ড ইন্তিফাদাও হয়েছে। তো ইন্তিফাদার ডেফিনিশনটা হচ্ছে, যদি আপনি সিম্পলি চিন্তা করেন যে ইসরায়েলের লোকজন, ইসরায়েলের আর্মি, ইসরায়েলি গভর্নমেন্ট যেভাবে ফিলিস্তিনের জায়গাগুলোকে দখল করে রাখছে, এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধ করা শুরু করলো। তাদের যা ছিল, প্লাস্টিকের বোতল, পাথর, হ্যান্ডমেড কিছু অস্ত্র, এগুলা দিয়েই তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে, ইসরায়েল আর্মির বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করলো। এবং এটা কিন্তু শুরু হয়েছিল মসজিদগুলা থেকে। এবং ফিলিস্তিনির প্রত্যেকটা বয়সে, একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত সবাই কিন্তু এই ইন্তিফাদায় অংশগ্রহণ করেছিল। এবং সেটা কিন্তু ইসরায়েলকে কিন্তু বেশ পর্যদস্ত করে ফেলেছিল। এবং এই প্রথম ইন্তিফাদাটা হয়েছিল 1987 থেকে 1993 এই সময়টাতে। এবং এই ইন্তিফাদাটা শেষ হয় হচ্ছে অসলো চুক্তির মাধ্যমে, যেটা আমরা একটু আগে বললাম। অসলো চুক্তির একটা শান্তি চুক্তি হয়েছিল, এবং সেটার ফলেই কিন্তু প্যালেস্টাইনিয়ান অথরিটি প্রতিষ্ঠিত হয়, যে যারা প্যালেস্টাইনকে শাসন করবে, এবং পিএলও কিন্তু তখন ইসরায়েলকে স্বীকৃতি দান করে। তো এটা ছিল প্রথম ইন্তিফাদা। এবং এই জন্য দেখবেন যে অনেক সময় খুব ইন্টারেস্টিং কিছু ফটো দেখবেন গুগলে থাকে, ছোট একটা বাচ্চা ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ওর আগায় আসছে এবং একটা পাথর দিয়ে তাকে সেটাকে মারছে। তো এটাই আসলে ইন্তিফাদার মানে মেইন কনসেপ্টটা, যে আপনি দেয়ালে পিঠ থেকে গেলে যখন একটা মানুষ সবকিছু নিয়ে যখন প্রোটেস্ট করা শুরু করে, তো সেটাই হচ্ছে ইন্তিফাদা। তো ফার্স্ট ইন্তিফাদা হয়েছিল 1987 থেকে 1993, এবং আরেকটা ইন্তিফাদা হয়, সেটা হচ্ছে 2000 সাল থেকে 2005 সালে। এটাকে আল আকসা ইন্তিফাদাও বলা হয়। এবং এটার ব্যাকগ্রাউন্ড একটু বলে রাখি, একটা ক্যাম্প ডেভিড সামিট হয়েছিল 2000 সালে, যেখানে আরেকটি শান্তি চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তিটাও কাইন্ড অফ ফেইলিয়ার হয়েছিল। তো ওই কারণেই অনেক অসন্তোষ ছিল, তীব্র ক্ষোভ ছিল, এবং যেটার ফলেই কিন্তু আসলে সেকেন্ড ইন্তিফাদাটা শুরু হয়েছিল। তো আমরা এখন আসি জেরুজালেম ইস্যুতে। তো জেরুজালেম একটা পবিত্র নগরী, আমরা এটা জানি। জেরুজালেমে মসজিদুল আকসা রয়েছে, যেটা মুসলিমদের প্রথম কিবলা ছিল, আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম।
যে মক্কাতে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ার আগে কিন্তু আকসার দিকে ফিরে নামাজ পড়তাম, এবং ইসলামিক টেক্সট গুলাতে কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম বলা হয়েছে যে মসজিদুল আকসায় সম্ভবত প্রত্যেকটা নবী রাসূলই নামাজ পড়েছেন। তো এবং এই জায়গাটা আবার আপনারা জানেন জেরুজালেমের বেথেলহামে বা বাইতলাহামে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জন্ম হয়, এবং মুসা আলাইহিসসালামও কিন্তু এখানে এসেছিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম এসেছিলেন, এবং আমরা জানি যে আমাদের আহ, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু মিরাজে যাওয়ার আগে মসজিদুল আকসাতে নামাজ পড়েছিলেন। তো আসলে এই জন্যই এই জেরুজালেম জায়গাটা তিনটা ধর্মের কাছেই, ইসলাম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, তিনটা ধর্মের কাছেই কিন্তু জেরুজালেম একটা পবিত্র জায়গা, একটা পবিত্র নগরী। এই জন্য অনেক সময় কিন্তু কোশ্চেন থাকে পবিত্র নগরী কোনটি, এটার উত্তর হবে জেরুজালেম। তো এখানে এই কারণে যেটা হয়েছে, এই জেরুজালেম নিয়ে একটা ইস্যু হয়েছে, যেটা আপনারা হয়তো জানেন, আমি আবার এটাকে একটু সংক্ষেপে ডিসকাস করব। তো তার আগে একটু বলে রাখি, জেরুজালেম কিন্তু আমরা জানি ফিলিস্তিনের রাজধানী, কিন্তু যেহেতু জেরুজালেম ইসরায়েলের দখলে আছে, ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম হলেও ফিলিস্তিনের বা পিএলও সব ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম তারা সম্পাদিত করে রামাল্লা থেকে। আর আমরা যেটা দেখে এসেছি সবসময় কিন্তু ইসরায়েলের রাজধানী ছিল তেল আবিবে, রিসেন্টলি এইটাকে সরিয়ে আনা হয়েছে জেরুজালেমে, যেটা ডোনাল্ড ট্রাম্প এখানে উস্কানি দিয়েছে, আমরা দেখবো একটু পরেই। একটু খেয়াল করবেন এখানে যে মসজিদুল আকসাতে কিন্তু একটা অগ্নিসংযোগ করা হয়েছিল, এবং ফিলিস্তিনকে যখনই ফিলিস্তিনের দেশটাকে ইসরায়েল তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল, ছিনতাই করে নিয়ে গেল কাইন্ড অফ, তখনই কিন্তু এইটার আফটারম্যাথ হিসেবে বা এটার ফলশ্রুতিতেই কিন্তু 1969 সালে মুসলিম বিশ্বের নেতারা একসাথে হয়ে, একত্রিত হয়ে তারা কিন্তু একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন, যার নাম ছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি। এবং এটার উদ্দেশ্যই কিন্তু ছিল যে একটা, মানে এটার প্রধান উদ্দেশ্যই ছিল যে মসজিদুল আকসাকে এই ইহুদি দখলদারিত্ব মুক্ত করা এবং মসজিদুল আকসাকে মুসলিমদের কাছে নিয়ে আসা। এবং সেই কারণে কিন্তু ওআইসির সদর দপ্তর কিন্তু বলা হয়েছে জেরুজালেমে হবে, কিন্তু যেহেতু জেরুজালেম স্বাধীন না, জেরুজালেম ইসরায়েলের আন্ডারে আছে, তাই এখন তারা যেটা করেছে যে আপাতত টেম্পোরারি কিন্তু এইটার সদর দপ্তর এখন সৌদি আরবে অবস্থিত, সৌদি আরবের জেদ্দাতে এটার সদর দপ্তর অবস্থিত। তো ওআইসি কিন্তু ওখান থেকে তৈরি, আমরা একটু পরে ওআইসি নিয়ে আলোচনা করব। তো জেরুজালেম নিয়ে আমরা যেটা বললাম, তেল আবিব ছিল ইসরায়েলের রাজধানী, কিন্তু 2017 সালের 6ই ডিসেম্বর ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ডিক্লেয়ার করেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো 2017 সালের 6ই ডিসেম্বর এইটার নামটা উনি ডিক্লেয়ার করেন, এবং 2019 সালে তিনি কিন্তু এই জেরুজালেম, ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার উনি আদেশ দিয়ে দিয়েছেন। তো চিন্তা করে দেখেন, ইসরায়েলের রাজধানী কিন্তু তারা এখন জেরুজালেমে নিয়ে এসছে। তো এইটা, এই মুভটাকে কিন্তু, এই আদেশটাকে কিন্তু সারা পৃথিবীতে সবাই কিন্তু এটাকে খুব এইটাকে তারা নিন্দা জানিয়েছিলেন। তো আরো দুটো জিনিস একটু খেয়াল করি আমরা, এই ইনফরমেশনগুলো অনেক সময় লাগে, সেটা হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী যিনি, তার নাম হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু, আমি আগেও বলেছিলাম যে হিব্রু এবং আরবি এই দুইটা হচ্ছে সিস্টার ল্যাঙ্গুয়েজ, কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। তো বেঞ্জামিন নেতানিয়াহু, বেঞ্জামিন বেসিক্যালি আরবিতে হচ্ছে বিন ইয়ামিন, তো বিনয়ামিন বা বেঞ্জামিন নেতানিয়াহু হচ্ছে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে নেসেটের একজন সদস্য, যেটা ইসরায়েলের পার্লামেন্ট আমরা বলেছি, এবং উনি কিন্তু লিকুড পার্টি, যেটা যেটা ইসরায়েলের একটা পার্টি, সেটা সভাপতি হিসেবেও কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু কাজ করছেন। আর ফিলিস্তিনের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন মাহমুদ আব্বাস। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সভাপতি এবং ফাতাহ পার্টিরও একজন সদস্য। তো আরো কিছু জিনিস আপনাদের জন্য একটু নিয়ে আসছি, সেটা হচ্ছে ভারতের অবস্থানটা কি ইসরায়েল ইস্যুতে। তো আপনারা জানেন যে কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েল এবং ফিলিস্তিন সফর করেছেন, এবং ইসরায়েলের সাথে ভারতের কিন্তু সম্পর্ক রয়েছে, প্রযুক্তিগত বাণিজ্যিক সম্পর্ক কিন্তু ইসরায়েলের সাথে ভারতের রয়েছে। আর এবার আমরা আসি মুসলিম বিশ্বের অবস্থানটা কোথায়। একটু খেয়াল করবেন, জেরুজালেমকে রক্ষা করার জন্যই কিন্তু ওআইসি গঠন করা হয়েছিল,
এবং অধিকাংশ মুসলিম দেশই কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, একটু খেয়াল করবেন। অধিকাংশ মুসলিম দেশ কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, শুধুমাত্র 3টা মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়। সেই 3টা দেশ কারা কারা একটু খেয়াল করবেন। আমরা ইতিমধ্যে বলেছি মিশর এবং জর্ডান, যেটা ইসরায়েলের 2 প্রতিবেশী দেশ বা বর্ডার আছে তাদের সাথে। এই মিশর এবং জর্ডান কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং অতি সম্প্রতি এই 2020 সালের আগস্ট মাসের 13 তারিখে সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাত, সংক্ষেপে যাকে বলে ইউএই কিন্তু ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ককে নরমাল করবে, নরমালাইজ করে ফেলবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি এই মুহূর্তে ইসরায়েলের সাথে বিশ্বের 3টি মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক আছে, তারা হচ্ছে মিশর, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। অন্যান্য কোনো মুসলিম দেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। So, in brief, that's all about Israel and Palestine problem. I have tried to cover most of the important issues. Simplified format, I tried to make things understandable to you যারা বিশেষ পরীক্ষা দিচ্ছেন। আসলে এটা অনেক বড় একটা মহাসমুদ্রের মতো একটা টপিক, কিন্তু আমি যেই জিনিসগুলো আপনাদের জানা দরকার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সেগুলো একটু নিয়ে ডিসকাস করলাম। তো একটু যদি আমি র্যাপ আপ করি, ইসরায়েল প্যালেস্টাইন প্রবলেম 1917 সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে অফিসিয়ালি শুরু হয়। তারপর আপনারা জানেন যে 1948 সালে 14 মে ইসরায়েলের জন্ম হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে 2 ভাগ করা হয়, এবং তারপরে যেটা হয় যে 4টা যুদ্ধ হয় ইসরায়েলের সাথে আরব দেশসমূহের। প্রত্যেকটা যুদ্ধেই ইসরায়েল জয়লাভ করে এবং এক এক করে তারা ফিলিস্তিনের সব জায়গায় নিতে থাকে। এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে ওয়েস্ট ব্যাংক কন্ট্রোল করা শুরু করে জর্ডান এবং গাজা স্ট্রিপ কন্ট্রোল করা শুরু করে মিশর, এবং ইসরায়েল একসময় সিনাই অংশ তারা দখল করে নেয় এবং ফলশ্রুতিতে পরবর্তীতে শান্তি চুক্তি হয়, যেখানে পরবর্তীতে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়, জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এবং তারপর 1993 সালে আমরা দেখেছি একটা অস্ত্র চুক্তি হয়েছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং ইসরায়েলের মধ্যে, এবং তারপর প্যালেস্টিনিয়ান অথরিটি তৈরি হয়। এবং তারপরে আমরা দেখেছি 2000 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছে, ক্যাম্প ডেভিড সামিট হয়েছে। তারপর আমরা দেখেছি যে এখানে 2টা ইন্তিফাদা হয়েছিল, এবং রিসেন্টলি আমরা দেখেছি যে জেরুজালেমে তেল আবিব থেকে ইসরায়েলের রাজধানী জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়েছে। এবং তারপরে পরবর্তীতে আমরা দেখেছি যে কিভাবে এই সমস্যাগুলো আসলে এসেছে। আর আরেকটা ইনফরমেশন আমরা জেনেছি যে বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই এবং আমাদের পাসপোর্ট কিন্তু ইসরায়েলে ভ্যালিড না। তো এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছি। আশা করি আপনাদের এই ক্লাসটা এনজয় করেছেন এবং ইনফরমেশনগুলো জেনেছেন। আপনারা পড়াশোনা করতে থাকুন, একটু চিন্তা ভাবনা করে বুঝে কনসেপ্টগুলো বুঝে পড়তে থাকুন। বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা খুব ইজি হয়ে যাবে আপনাদের জন্য। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।